বাংলাদেশ ইজ মানে অপরচুনিটিতে ভরা এখন, কারণ আমাদের প্রবলেম অনেক, আমাদের সলভ করতে হবে। সো আমেরিকাতে কিন্তু এত প্রবলেম নেই যেরকম বাংলাদেশে প্রবলেম আছে, বা চায়নাতে এত প্রবলেম নেই যেটা হচ্ছে বাংলাদেশে আছে। বাইরে হয়তো বা যেখানে একজনকে হাজার হাজার ডলার দিতে হবে, হয়তো বাংলাদেশে 2-1 লাখ টাকা দিলে মানুষ অনেক খুশি। তো সেখানে কিন্তু আমরা তাদেরকে ট্রেন আপ করে এই ধরনের কিছু যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি যে বাংলাদেশে আসলে এরকম টেকনোলজিক্যালি অ্যাডভান্স জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং সম্ভব, সেটা আমার মনে হয় যে খুব ভালো হবে। পার্সোনালি আমি বাংলাদেশি আন্ডারগ্র্যাড দিয়ে রিসার্চও করছি, সো আমার এক্সপিরিয়েন্স খুবই পজিটিভ। ইনফ্যাক্ট আমি যে আন্ডারগ্র্যাডের সাথে কাজ করছি সে এখন পিএইচডি করতেছে পেন স্টেট ইউনিভার্সিটিতে। আমি মুখস্থ করে কতটা উগলাইতে পারছি বা রাইট করতে পারছি তার চেয়েও মোর ইম্পর্ট্যান্ট, আমি তোমাকে এই 5টা টেকনিক শিখাইছি, এটা অ্যাপ্লাই করে তুমি প্রজেক্টটা কেমনভাবে করতে পারছো। পরে দেখা যাচ্ছে ওরা খুবই এনজয় করছে এটা, মানে ওদের 2-1জনের সাথে আমি কথা বলে বুঝছি যে খুবই স্বাভাবিক, হয়তো ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পেলেই হয়তো মানুষজনের মধ্যে ইয়েটা আসে। সো ওই জিনিসটা করা যেতে পারে, তখন দেখা যাবে কি আরেকটা পার্সপেক্টিভ আসবে, তো তখন দেখা যাবে না এটা তো এভাবে চিন্তা করা যায়। তো এই গেস্ট লেকচার সিস্টেমটাও একটা গুড অ্যাপ্রোচ আনটিল ওই প্রপার মনিটারি চ্যালেঞ্জটা রিজলভ না হয়। আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা এখন শেষের দিকে। তো শেষ করার আগে আমরা কিছু বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে। সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু যেখানে এটা তো জানেন যে যেখানে প্রবলেম বেশি সেখানে সলিউশন দরকার। সো সেখানে কাজ করা যায় বেশি, সেখানেই মানি। সো ওয়েন আর সলভিং দ্য প্রবলেম উই ক্যান গেট মোর মানি। এখানে কাজ করার অনেক অপরচুনিটি, বাংলাদেশ ইজ অপরচুনিটিতে ভরা এখন, কারণ আমাদের প্রবলেম অনেক, আমাদের সলভ করতে হবে। সো আমেরিকাতে কিন্তু এত প্রবলেম নাই যেরকম বাংলাদেশে প্রবলেম আছে, বা চায়নাতে এত প্রবলেম নাই যেটা হচ্ছে বাংলাদেশে আছে। আপনি দেখতে পারেন বাংলাদেশের ট্রাফিক, তারপর হচ্ছে বাংলাদেশের সব জায়গায় প্রবলেম আছে। উই ক্যান ডেভেলপ আ লট, আমাদের সব জায়গায় অনেক জায়গা আছে যেটা আমরা ডেভেলপ করতে পারি। সো এটা আপনাদের জন্য, আপনারা যে 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 সেক্টরে আছেন সেই সেক্টরগুলো যদি বাংলাদেশের যদি এই পার্সপেক্টিভে আসি, আমি মনে করি যে আপনারা অনেক বড় একটা অপরচুনিটি পাবেন বাংলাদেশে, যে আপনারা ডেভেলপ করতে যাচ্ছেন বাংলাদেশের। বাট আপনারা হয়তো বা আপনাদের একটা কনফিডেন্ট একটা জোন আছে আমেরিকায়, একটা সুন্দর লাইফ আছে, একটা সাকসেসফুল লাইফ। আমি জানি না আপনাদের কেমন কি লাগবে। বাংলাদেশে কি আপনাদের এরকম কোনো প্ল্যান বা কিছু আছে কি বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশের জন্য কিছু একটা করা, বাংলাদেশের যে এই প্রবলেম যেগুলো আছে এগুলো একটা একটা সলভ করা? আমরা অথবা ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম, আমরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হয়তো বা কোনো একটা কথা বলা যাবে। যদি ইনফ্রাস্ট্রাকচারগুলো সব কিছু ঠিক থাকে, বাংলাদেশের গভর্নমেন্ট যদি সব কিছু ঠিক থাকে, দেন আপনার ফান্ডিং যদি ঠিক থাকে, আপনাদের এই বাংলাদেশের জন্য বা বাংলাদেশে ব্যাক করা, আমরা চাচ্ছি যে আমেরিকাকে ধরে নিয়ে এসে আমরা বাংলাদেশে বসাই দিতে চাই। বাংলাদেশের তো আর আপনাদের তো অনেক লোকজন আছে, তাদেরকে তো আপনার আমেরিকা নিয়ে যেতে পারবেন না, বা আমেরিকার ট্রাম্প তো অনেক ভালো মানুষ, ছাড়া তো আর আমাদেরকে সবাই যেতে দিতে চাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে আমেরিকার যে জিনিসগুলো ভালো সেগুলো আমরা এসে বাংলাদেশে যদি বসিয়ে দিই, বা চায়নার যে জিনিসগুলো ভালো সেটা আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করি, দেন আমরা যদি সবাই মিলে একসাথে আগায় যেতে পারি এরকম একটা পজিশনে, আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা কি বাংলাদেশে ব্যাক করতে রাজি কিনা, আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে চান কিনা, বা আপনাদের চিন্তা ভাবনাটা আমরা জানতে চাচ্ছিলাম ভাই। ফার্স্টে আপনাকে দিয়ে শুরু করি। অবশ্যই, হ্যাঁ, আমি একটু পেসিমিস্টিক কথা আগে বলছি, এখন অপটিমিস্টিক কথা বলি। অবশ্যই, তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি যেহেতু এআই নিয়ে কাজ করি, এআই ওই যে এগেইন মাল্টি সাব এরিয়া আছে এখানে, ওই কম্পিউটার ভিশন, এনএলপি, বাট এদের কোর টেকনিকগুলো ডিপ লার্নিংয়ে একই থাকে। তো ওই এআই দিয়ে আসলে অনেক কাজ অটোমেশন করা সম্ভব, যেটা আমেরিকাতে বা চায়নাতে সবখানে হচ্ছে। তো ওইগুলো আমরা আসলেই করতে পারি। আমি খুবই অপটিমিস্টিক আমাদের ওয়ার্কফোর্স নিয়ে। আমি পার্সোনালি আমি বাংলাদেশি আন্ডারগ্র্যাড দিয়ে রিসার্চও করছি, সো আমার এক্সপিরিয়েন্স খুবই পজিটিভ। ইনফ্যাক্ট আমি যে আন্ডারগ্র্যাডের সাথে কাজ করছি সে এখন পিএইচডি করতেছে পেন স্টেট ইউনিভার্সিটিতে। সো এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা অলরেডি they are very good at their knowledge level, এবং they are good at programming, their basics are good. এদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব, জাস্ট এই যে প্রবলেম সলভগুলো এআই দিয়ে, এগুলো দিয়ে করা সম্ভব। অ্যান্ড আই থিঙ্ক যতই দিন যাবে নতুন গভর্নমেন্ট তারাও তো আসলে ফরওয়ার্ড থিঙ্কিং, তোরা এই টেকনিকগুলো এমব্রেস করছে, সেক্ষেত্রে আমরা এখানে এআই বেসড অনেক সলিউশন আনতে পারি। একটা এক্সাম্পল দিব, যেটা আমরা অফলাইনে কথা বলতেছিলাম, যে এই যে টোলের ক্ষেত্রে গাড়ির লাইসেন্স প্লেট ডিটেক্ট করা। রাইট নাও যেসব সলিউশন আমরা আনি, বাইরের দেশকে কোটি কোটি টাকা দেওয়া হয়, এই জিনিসগুলো আমাদের দেশেই বানানো সম্ভব।
হ্যাঁ, এবং এই টেকনোলজিগুলো কমপ্লিটলি আমরা জানি কিভাবে ট্রেন করতে হয়, ডেটা সেটও আছে, আর এটার জন্য অন্যরকম ডেটার দরকার নাই, লাইসেন্স প্লেট বিদেশেও যা এখানে ওই জাস্ট ডিজিট, রাইট? তো এগুলো আমাদের দেশে এটা একটা সিম্পল প্রবলেম। আই রিয়েলি থিঙ্ক ইট ক্যান বি ডান ইফ গিভেন প্রপার গাইডেন্স অর ইনভেস্টমেন্ট। তো এটা একটা জাস্ট পিওর ইমেজ বেসড টেকনোলজি। এখানে কোনো আমি আরেকটা যেটা টেকনোলজি ফিউচারের ক্ষেত্রে বলবো, ওটা বাইরের দেশ অলরেডি এমব্রেস করে ফেলছে, রোবোটিক্স। এই রোবোটিক্সটা ওই যে অটোনোমাস কার, ওটা একটা রোবোটিক ডিভাইস, রাইট? ও খালি ওই একটা লেনের মধ্যেই চলতেছে, কিন্তু ওর কিন্তু কোনো অ্যাকচুয়েটার নাই। অ্যাকচুয়েটার বলতে চাচ্ছি যেটা দিয়ে সে একটা জিনিস ধরবে, নিয়ে আসবে। বাট ইন্টেলিজেন্স ওই অটোনোমাস ভেহিকেলে যেটা আছে, ওই রোবট যেগুলো আমরা দেখি হিউম্যানয়েড টাইপ, সিমিলার ইন্টেলিজেন্স, বাট এদের অ্যাকচুয়েটার আছে। অ্যাকচুয়েটার দিয়ে তারা কি করতে পারে, যেমন ধরো অলরেডি ইউএসএতে যেটা আমরা দেখতেছি, ইন্ডাস্ট্রি লেভেলের অটোমেশনের ক্ষেত্রে রোবোটিক্স এখন ওয়্যার হাউসে জিনিসপত্র উঠানো নামানো, হ্যাঁ ওগুলো অলরেডি আছে ওখানে। বা ওই যে রোবোটিক ডিভাইস দিয়ে ওদের একটা জিনিস ওই অ্যারেঞ্জ করা, হ্যাঁ এগুলো অলরেডি আছে। ওই ধরো একটা গাড়ি সবগুলো পার্টস লাগাবে, রাইট? এগুলো অলরেডি দেখতে পারো। কুকা রোবোটিক্স, এটা একটা টেকনোলজি, ওরা দিয়ে আর্ম দিয়ে একটা জিনিস পর একটা লাগাচ্ছে। বাট ইন্ডাস্ট্রি লেভেল ছাড়াও ভবিষ্যতে যেটা আসতেছে, আমি অলরেডি দেখতেছি অনেক কোম্পানি, ওই যে হোম রোবোটিক্স, বাসা বাড়িতে একটা রোবোটিক অ্যাসিস্ট্যান্ট কীভাবে হেল্প করতে পারে। এটা বাসাবাড়ি কিন্তু খুব ডিফিকাল্ট এনভায়রনমেন্ট না, সবার কম বেশি বাসাবাড়ি সেম, খালি ফার্নিচারগুলো হয়তো আমাদের দেশে চেঞ্জ হবে। বাইরের দেশে স্পেশালি আমেরিকায়, চায়নাতে ওরা অলরেডি ভালো ভালো স্টার্ট আপ আছে যারা অলরেডি এটাকে সলিউশন দিতে রাজি আছে, $কয়েকশো নিবে মান্থলি ফি। তো এগুলা করা যেতে পারে ভবিষ্যতে বাংলাদেশি। এটা আমি বলবো আরও, কারণ কি আমরা যদি নিজস্ব রোবটও বানাতে পারি, যেটা চায়না অলরেডি, আমেরিকার ওই বোস্টন ডিনামিক্স, ওরা হলো এসবের পায়োনিয়ার। তো ওরা অলরেডি ওদের সলিউশনগুলোর দামও অনেক বেশি। চায়নার কিছু কোম্পানি, ইউনিট্রি, এছাড়াও আরও কিছু কোম্পানি, আমি ওই কনফারেন্সে ওদের রোবোটিক ডেমনস্ট্রেশন দেখতেছি লাস্ট 3-4 বছর পর। তো ওরা যেটা করতেছে, এই সব হিউম্যানয়েড রোবটকে অলরেডি দাম অনেক কমায় নিয়ে আসতেছে। ধরো 2 বছর আগেও এগুলো হয়তো $20,000, $30,000 বা $50,000 বেচতো, ওটাকে স্ল্যাশ করে এখন এটাকে $20,000 বা $15,000 নামায় নিয়ে আসতেছে। ইন দ্য কামিং ফিউচার দেখা যাবে এগুলোর দাম আরও কমে যাবে। রিসেন্ট একটা ভিডিও দেখছেন কি, যে একজন চাইনিজ মানে গান গাচ্ছে এবং হচ্ছে ড্যান্স করছে, তার সাথে রোবটের দুইটা লাইন, হ্যাঁ ওরা তো এই মুভমেন্টগুলা তো পুরো মানুষের ওগুলো মানুষের মতো। বাট ওখানে হিউম্যানয়েডের যে চ্যালেঞ্জ, হিউম্যানয়েড বলতে বোঝা যাচ্ছে রোবট অনেক ধরনের হয়। কোয়াড্রুপ মানে 4টা ওই যে মানে কুকুরের মতো, আর একটা ওই যে হুইল রোবট, যেটা আসলে একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে চাকা ঘুরে। আর আরেকটা যেটা আছে হিউম্যানয়েড, মানে মানুষের মতো দেখতে, তাদের 2টা পা থাকবে, হাত থাকবে। তো এইটা হয়তো ভবিষ্যতে আমেরিকা, চায়নাতে তো অলরেডি আসতেছেই প্রিটি সুন, এটা হয়তো বাংলাদেশেও এক সময় আসা যাবে, এবং আমরা যদি আমাদের মার্কেটকে ক্যাটার করতে পারি, এটা খুব সুন্দর হবে। এখন ভাই জোকার, আমি অপটিমিস্টিক। আমার মনে হয় যে বাংলাদেশের আসলে গ্রেটেস্ট রিসোর্স হচ্ছে হিউম্যান ম্যান পাওয়ার। আসলে আমরা হচ্ছে আরএমজিতে বেশ ভালো করছে বাংলাদেশ। আমার মনে হয় যে এখনো যেই সেক্টরটাতে স্কোপ আছে, যে হচ্ছে স্কিল্ড ম্যানুফ্যাকচারিং। আসলে যে এই যে আমরা যে অ্যাপলের জিনিসপত্র ইউজ করি, যে চায়নায় যে বানাই ফক্সকন বা এই ধরনের কোম্পানিগুলো, এটা কি জাস্ট কস্টের জন্য বানায়? আসলে শুধু কস্ট না, কস্ট প্লাস স্কিল্ড লেবার, যারা হচ্ছে খুবই ভালো বানাতে পারে। তো এই টাইপের ইলেকট্রনিক্স বা এই টাইপের যেগুলো হচ্ছে আসলে সফিস্টিকেটেড জিনিসপত্র, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে চায়নায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বাংলাদেশে হয়তো কিছু হচ্ছে, অ্যাসেম্বলি মোস্টলি হচ্ছে, বা সেমিকন্ডাক্টর যে ফ্যাব বা এই ধরনের জিনিস। তো যেহেতু আমাদের ম্যান পাওয়ার আছে, এবং বাইরে হয়তোবা যেখানে একজনকে $1,000 দিতে হবে, হয়তো বাংলাদেশে 2-1 লাখ টাকা দিলে মানুষ অনেক খুশি। তো সেখানে কিন্তু আমরা তাদেরকে ট্রেন আপ করে এই ধরনের কিছু যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, যে বাংলাদেশে আসলে এরকম টেকনোলজিক্যালি অ্যাডভান্স জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং সম্ভব, সেটা আমার মনে হয় যে খুব ভালো হবে। আর তাছাড়া তো সফটওয়্যার, যেহেতু নিজের সফটওয়্যার সাইডে আছে, এটাতে হচ্ছে ইনভেস্টমেন্ট কম লাগে, এবং বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর ছাত্রছাত্রীরা হচ্ছে সফটওয়্যারে গ্রাজুয়েশন করছে। সো আমার মনে হয় যে এই সেক্টরটাতে যে যে সফটওয়্যারটা বাইরে আমরা এক্সপোর্ট করব, সোফার আমাদের মেইন মানি আর্নিং বিজনেস হচ্ছে গার্মেন্টস বা এই ধরনের প্রোডাক্ট। বাট এরকম মানে যেগুলো হচ্ছে হাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি টাইপ, যেগুলো আমরা এক্সপোর্ট করে আরো বাইরে থেকে টাকা আনতে পারি, এই ধরনের একটা
যদি আমরা দিকে যেতে পারি আমার মনে হয় যে খুব ভালো হবে। আর আরেকটা কথা বলবো যে কোরিয়াতে থাকার সময় একটা জিনিস যেটা দেখছি যে কোরিয়া কিন্তু অনেক ডেভেলপড এখন, বাট একসময় ছিল না এরকম। তাদের ক্লোজেস্ট মানে নেইবার ছিল কি জাপান টাইপ। তো ওরা হচ্ছে জাপানকে কপি করতো। তো আমার এক কোরিয়ান ফ্রেন্ডও বলছিল যে ফেক ইট আনটিল মেক ইট, এটা তো আসলে আছে না প্রভাবটা। তো হচ্ছে এই স্যামসাংও জাপানের হয়তো বা সনিকে কপি করতে 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 একসময় মানে ওরা একসময় এক লেভেল চলে গেছে, এখন তার চেয়ে ভালো বানাচ্ছে হয়তোবা। তো এরকম হচ্ছে আমরা এরকম কিছু জিনিস নেই, যেমন একটু আগে বলছিলাম যে বাংলাদেশে এখনো ট্রাফিক লাইট দেখে আমরা যাতায়াত করি না। তো এরকম ইনফ্রাস্ট্রাকচার গুলো জাস্ট এটা একটা স্মল এক্সাম্পল, বাট প্রতিটা পদে পদে যেমন হচ্ছে অনেক জায়গায় যে সরকারি ব্যাংক বা এগুলোতে এখন হাতে কলমে লিখে কাজ করা হয়, অনেকে কার্ড ইউজ করতেও পারে না। তো এই জিনিসগুলো যদি আমরা মানে হচ্ছে কি বলে ডিজিটালাইজ করতে পারি, আমরা যদি এরকম এই জিনিসগুলো মানে সরকার যদি এমন কোনো ইনিশিয়েটিভ নেয় যেখানে হ্যাঁ আমরা এখন বাংলাদেশে এইরকম সফটওয়্যার সাপ্লাই দেওয়ার মতো কোনো কোম্পানি নেই, বাট আমরা আমাদের বাজেটে কিছু একটা সেকশন ডেডিকেট করলাম, লোকাল কোম্পানি কাজ করবে, কোনো স্টার্ট আপ হয়তো বা সেটা করছে। তো তারা ট্রেন আপ হলো অন্য কোম্পানির সাথে কোলাবোরেট করতে করতে আস্তে আস্তে সেইটা বাংলাদেশের কোম্পানি হয়তো বা 50% করছে বাইরের। তো এইভাবে আসলে না করলে এই সেক্টরগুলো ডেভেলপ হবে না, সারা জীবন আমাদেরকে গার্মেন্টস এক্সপোর্ট করতে থাকতে হবে। তো আমার মনে হয় যে এরকম যে আহ, যে ফিল্ডগুলো আছে ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে এগুলোতে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আপনি কি ধরেন বাংলাদেশে এগুলো সব কিছু হচ্ছে বা এরকম একটা গভর্নমেন্ট বা একটা অ্যাপলের মতো বা গুগলের মতো কোম্পানি অলরেডি ফর্ম হয়েছে, তারা যদি এই মাতৃ দেশের মানে আপনাকে যদি আপনাদের কল করা হয় যে আপনারা চলে আসেন, আপনাদের জন্য একটা মানে স্পেস দেওয়া হলো, আপনারা এখানে আপনাদের নিজেদের মতো ডেভেলপ করতে পারবেন, আপনারা কি বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড হয়তো বা অত কিছু দিতে পারবে না যেরকম আমেরিকা আপনাকে যেরকম বেনিফিট দিচ্ছে না, বাট আপনার কি আসতে ইচ্ছুক ভাই বা আপনার আপনার কি মনে হয় যে এখানকার মানে যে মানে কি বলবো যে এনভায়রনমেন্ট আপনার কি সেই হিসেবে কি বাংলাদেশে কি ব্যাক করতে যাবেন বা আপনাদের মনে কি হয় যদি আমরা ওরকম সিচুয়েশন তৈরি হয় বাংলাদেশে, আপনারা কি বাংলাদেশে ব্যাক করতে ইচ্ছুক কিনা? অবশ্যই মানে দেশের জন্য তো করার একটা আম, কি বলে হচ্ছে সবসময় ইচ্ছে করে কিছু একটা করতে। তার জন্য একেবারে বাংলাদেশে ব্যাক করেই করতে হবে বা অন্য জায়গায় থেকে করতে হবে ডাজন্ট রিয়েলি ম্যাটার। লাইক অনেকেই তো অনেক জায়গায় থাকে, হয়তো বা ইউএস কোম্পানিও বাংলাদেশে করতে পারে। তো আর তার সাথে আসলে পারিপার্শ্বিক অনেক কিছুই ইনভলভ, যেমন ফ্যামিলি, কোথায় সেটেল, বাচ্চা কাচ্চার পড়াশোনা, সব মিলে অনেক ফ্যাক্ট আছে। বাট স্টিল যতখানি কন্ট্রিবিউট করা সম্ভব এখন দেশে এসে হয়েও যদি কোনো কোম্পানিতে এরকম অ্যাটমসফিয়ার হয় শুধু মানে এবং এরকম এরকম কিন্তু অনেকে করছে, হয়তো ধরো বাইরে অন্য কোনো জায়গায় বেশ ভালো পজিশনে ছিল, বাংলাদেশে কোনো একটা প্রজেক্ট হচ্ছে যেখানে সে একটা ভালো পজিশনে একটা রোল পেয়েছে যে সে কাজ করতে পারছে, এরকম কিন্তু অনেকে চলে আসে। অস্ট্রেলিয়া থেকেও এসে বাংলাদেশে যেমন মেট্রো রেলের সময় বা এরকম অনেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে এসে কাজ করেছে। তো আমার মনে হয় যে অফকোর্স এরকম যদি গুড অপরচুনিটি আর হচ্ছে স্কোপ মেলে বাংলাদেশে ফিরে দেশের জন্য অফকোর্স করা সম্ভব। ফিউচার ইজ আনসার্টেন, জি। আই নেভার সে নো, ইউ নেভার নো। যদি প্রপার অপরচুনিটি আসে আমার মনে হয় নট অনলি মি, অনেকেই রিকনসিডার করবে ইন দ্য দেশের ফিউচার টানে অফ কোর্স। বাট নারীর টানে হ্যাঁ, সে করে যতদিন টানে। আরও হয়তো আরও মানুষজন আর একটু স্কিল বাড়ানোর জন্য আরও কিছুদিন হয়তো থাকবে ভবিষ্যতে, হু নোজ। পিপল যখন কেউ দেখবে আসলে অপরচুনিটিটা বেনিফিশিয়াল ফর বোথ সাইড, তখন দেখবা যেটা ইন্ডিয়াতে এখন হচ্ছে, অনেকে ইন্ডিয়া আসে, আর চায়নাতে তো অলরেডি আরও, চলতেছে কারণ ওদের গভর্নমেন্ট থেকে ওদের ফান্ড দেওয়া হচ্ছে, ইনভাইট করা হচ্ছে। এবং একই রকম চায়নাতে কিন্তু একই রকম মানে বেনিফিট দেওয়া হয় ভাই, এবং কিছু কিছু জায়গায় ওদেরকে ট্যাক্স বেনিফিটও দেওয়া হয় রাইট, যেখানে হচ্ছে আমেরিকাতে এত ট্যাক্স বেনিফিট দেওয়া হয় না। এক্স্যাক্টলি। তো এরকম প্রমোশন যদি থাকে যে প্রমোট করা, যে না, অবশ্যই অনেকেই রিকনসিডার করবে। এবং শুধু ধরো দেশে ব্যাক করে না, এমন ধরো এক্সাম্পল দিলে আমাদের পাশে ইন্ডিয়া, হয়তোবা অনেক কোম্পানি যেমন অ্যাপলের ম্যানুফ্যাকচারিং এখন ইন্ডিয়ায় শুরু হচ্ছে। রাইট, তো ধরো ওইখান থেকে নিশ্চয়ই অনেকে আছে যারা ধরো কাজ করছে ইন্ডিয়াতে প্রোডাকশন করে, এরকম যদি বাংলাদেশেও কিছু করা যায়, ধরো বড় কোম্পানির কোনো একটা অফিস বা কোনো প্রজেক্ট বা এই ধরনের কিছু কাজ হচ্ছে, সেটাও তো দেশের জন্য অফকোর্স একটা ভালো দিক। তাই রিসেন্টলি যেমন ইন্টেলও মনে হয় একটা ফ্যাব হ্যাঁ, তৈরি তৈরি করছে। করছে এরকম। তো আমার মনে হয় যে বাইরের দেশের কোম্পানির সাথেও কোলাবোরেট করে দেশের মানে ম্যান পাওয়ার স্কিলটা ডেভেলপ করে ডেভেলপ করা এরকম আরো ভালো কিছু। ধরেন গুগলের কি কোনো চিন্তা ভাবনা আছে বাংলাদেশে কোনো তাদের অফিস টফিস করার মানে এটার ব্যাপারে আমি আসলে ঠিক বলতে পারছি না কারণ এগুলো আরো উপর লেভেলের ডিসিশন নেওয়া হয়। সো
why you are not making our own Google? Sometimes I'm thinking ভাই আপনি কি জানেন, আমি শুধু একটা জিনিস এখানে অ্যাড করে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে চায়না। আমার মানে আমি যখন চায়নাতে আমি 7-8 বছর মানে মানে চাকরি না পড়াশোনা করছি, চাকরি 1 বছর করছি। ওরা ভাই যখন আমেরিকা যখন ওদেরকে এমবার্গো দেয় বা আপনার বন্ধ করে দেয়, দে আর বিকেম মোর মানে কি ওটার প্রতি তারা ঝাঁপিয়ে পড়ে, তারা ওই জিনিসটা তৈরি করে তারপর ছাড়ে। এই যে টিএসএমসি নিয়ে যে একটা ঝামেলা হচ্ছে, ওরা কিন্তু অলরেডি আপনার চিপগুলো প্রায় তৈরির কাছাকাছি, হয়তো দেখবেন যে কয়েকদিন পরে বলবো যে আমার ইনভিডিয়া ওটা লাগবে না, অলরেডি কিন্তু বলছে যে আমার এটা লাগবে না, অলরেডি বলে দিচ্ছে। কিন্তু এইটা ওরা কিন্তু এটার প্রতি একটা জেদ আছে যে ওটা করবে, এবং অলরেডি অনেকটা 100 প্রায় 80% অলরেডি রিচ করছে আর কি। এরকম কি বাংলাদেশের মানুষরা যদি আমরা যদি করতে চাইতাম, এটা আমরা কেন করতে পারতেছি না? আমরা জানি তারা একটা বড় কান্ট্রি, কিন্তু আমাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে ভাই। আমরা চাই যে বাংলাদেশ, আমি বলতেছি না যে আমরা অ্যাগ্রেসিভ হতে যাই, বাট বাংলাদেশ হ্যাভ পোটেনশিয়াল। আমরা যদি আপনারা অলরেডি আমাদের যদি দিক নির্দেশনা দেন, হয়তো বা এখানে অনেক মানে ছেলেপেলে আছে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, দে হ্যাভ আ লট অফ পোটেনশিয়াল। মানে আপনি হয়তো আমি I couldn't agree more. মানে পটেনশিয়াল দের ইজ নো ডাউট, কারণ এই ছেলেগুলাই 2 দিন পর আমেরিকার বা চায়নার বা অন্য দেশে যায় এডুকেশন নিয়ে ওই ওয়ার্কফোর্সে নেমে যাচ্ছে, আলটিমেটলি ওদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সো এটা যদি এলিজিবল না হইতো, কোয়ালিফাইড না হতো, এটা ইম্পসিবল। আমার মনে হয় সব কিছুই আলটিমেটলি টপ ডাউন গাইডেন্সটা, আসলে আমি তো একটা মিডল ম্যান, আমাকে চিন্তা করতে উপর থেকে গাইডেন্সগুলো সাপোর্টিভ কিনা। চায়নাতে পারতেছে কারণ গভর্নমেন্ট লেভেল থেকে প্রণোদনা আছে, টাকা আছে। তো এইরকম যদি আসে প্রাইভেট ইনভেস্টর বা গভর্নমেন্ট, তখন দেখা যাবে কি জিনিসগুলো আরও ইজি হবে, যে না আমি যদি এখানে করি এটার জন্য আমার রুটি রোজগারও তো চিন্তা করতে হবে, রাইট? খালি প্যাশনের আফটার গেলে তো হবে না। তো ওইটাও যদি ঠিক থাকে তখন দেখা যাবে কি জিনিসগুলা। তো আই থিঙ্ক উই আর হেডিং ইন টু দ্য রাইট ডিরেকশন। এই পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ডও অনেক ওপেন হচ্ছে, এআই যে মডেলটা আসতেছে সাথে সাথে এখন ওপেন সোর্স হয়ে যাচ্ছে, তা আমরাও ইমিডিয়েটলি হাতে পেয়ে যাচ্ছি। ইভেনচুয়ালি আই থিঙ্ক আস্তে আস্তে হবে। আর আমাদের ট্রেন যে ওয়ার্কফোর্স, ওরাও এক্সপিরিয়েন্স হচ্ছে, ওদেরও ম্যাচিওর হচ্ছে এক সময়, ওই ফ্লোটা হুই নেভার নো, দেশেও একটা বাল্ক আকারে এসে কন্ট্রিবিউট করা শুরু করবে। আই থিঙ্ক আই এম অপটিমিস্টিক, হবে ইনশাল্লাহ। আমরা তো ভাই অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। আপনাদের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাদের এই ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। এটা মনে হয় অলরেডি 2 ঘন্টার বেশি হবে মনে হয়, 2 আওয়ার্স, মোর দেন 2 আওয়ার্স। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জুলকারনাইন ভাই আর রেজা ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, ওয়ার্কার সাথে থাকার জন্য, আপনাদের আইডিয়াগুলো শেয়ার করার জন্য, আপনাদের মানে ফিলিংসগুলো শেয়ার করার জন্য। ক্যাট কলেজের ফিলিংসগুলো এখানে হয়তো বাদ গিয়েছে, বাট ওটা তো আমরা ভাই কথা বলতে বলতে অনেকগুলোই কথা বলেছি। ক্যাট কলেজ ফিলিংসগুলো আসলে এখানে ক্যাট কলেজের ফিলিংস হয়তো বা 2-1টা কথা কি অ্যাড করবো কিনা লাস্টে 1-2 মিনিট করে একটু বলি ভাই। সবাই একটু 1-2 মিনিট করে বলে ভাই, আপনার যদি কোনো ক্যাট কলেজের কোনো যদি ইয়া থাকে, মানে কি বলে মানে 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 কি বলে কোন ধরনের হাসি ঠাট্টার বা কোনো একটা হাসি ঠাট্টার একটা গল্প শুধু একটা বলে দিলেন লাস্টের দিকে, 2 মিনিটে একটা গল্প। তো ওপেন আছে এই ভিডিও, বলা যাবে না হাসি ঠাট্টার, তো সবকিছু একটু মানে সেন্সর্ড। আচ্ছা বলেন, সমস্যা নেই, আমরা সবাই তো এক্সক্যারেট, ওই জায়গাটা একটু ওই ক্যালিব্রেটেড ভার্সনটাই। বাট ওই যে আমাদের ওই মানে ক্যাট কলেজের ওই ইয়েগুলা একসাথে যে ICCLM যে কোনো ইন্টারন্যাশনাল মিট, তখন আসলে অনেক মজার এক্সপিরিয়েন্স। যেমন আসিফ, আমরা একসাথে ক্রিকেট খেলছিলাম, তো ইভেন্টগুলো ওটার জন্য একটা আমাদের সেপারেট একটা ক্লিক থাকতো, কিন্তু যেটা ইয়ের বাইরে যেও, যেমন ক্লাস সবার সাথে পিটি প্যারেড করতেছি, বাট এই ICC ক্রিকেট মিটের জন্য আমাদের আবার সেপারেট ট্রেন করতে হচ্ছে, ওখানে একটা সুন্দর একটা বন্ড হয়। আমি 2বার ছিলাম, তো একবার সিনিয়রদের সাথে, একবার আসলে আমরাই সিনিয়র জুনিয়র। তো এই এক্সপিরিয়েন্সটা একসাথে ট্রেনিং করতে যাওয়া, সকালে ভোরে উঠে, পর একটা গোলের এগেনস্টে যে না আমাদের ক্যারেক্টার চ্যাম্পিয়ন হতে হবে, বাট অনেকটা 6 মাস 1 বছর ধরে, তো ওই মেমোরিগুলো আসলে এখনও ভাল লাগে। আদার আর ওই কিছু জিনিস তো বলা যাবে না, সেন্স তো ওটা নাই বললাম, এক্সপিরিয়েন্সটা খুবই এখনো ইয়ে করি আসলে, মিস করেন ভাই। আচ্ছা, জুলকারনাইন ভাইকে তো আমরা কলেজে পাইছি 2 বছর। তুমি ভালো না ভাই, আপনার একটা গল্প, 2-1টা ছোটখাটো গল্প যদি বলেন ভাই আপনার ক্যাট কলেজের এরিয়া থেকে। আসলে তো ক্যাডেট কলেজের টাইমটা মানে আসলে লাইফের টাইম চিন্তা করলে মানে তোমার কিন্তু এই আর্লি চাইল্ডহুড এই টাইমগুলো বেশি মনে থাকে, কারণ তখন ওটাই হচ্ছে তোমার লাইফের মেজরিটি অফ দ্য পোর্শন।
যত টাইম যায় পরের গুলো হচ্ছে আসলে ফ্র্যাকশন অফ মানে ইওর টোটাল লাইফ টাইম, সবকিছু মনে থাকে। সো ক্যাডেট কলেজের যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যাওয়ার আগেরই একটা ঘটনা বলি, ফান ফ্যাক্ট। আমার হচ্ছে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রথম শর্ত ছিল আমার বাবা মার সাথে যে আমি ক্যাডেট কলেজে যাব না, মানে চান্স পাইলেও যাব না, আমি জাস্ট চান্স পাওয়ার জন্য চান্স পাবো, বাট আমি যাব না, এই শর্তে আমি পরীক্ষা দিছি। বাট হচ্ছে তখন হচ্ছে আমার বোন হচ্ছে ভাইদের 33rd ব্যাচের ইয়েতে ছিল, তো নওগাঁর অনেক ভাইরা ছিলেন ক্যাডেট কলেজে। তো চান্স পাওয়ার পর কি হলো, আমার বোন আমার এমন ব্রেন ওয়াশ করলো যে হ্যাঁ ওরা ক্যাডেট কলেজে পড়ছে, ওরা এই যে স্ট্যান্ড করছে, এরকম সেরকম ভালো ছাত্র হবে, এসে অনেক পড়াশোনা হবে এসে, তো আমাকে কনভিন্স করে তারপরে আমি ক্যাডেট কলেজে চলে গেলাম। তো এটাই ছিল আমার ক্যাডেট কলেজে যাওয়ার কাহিনী, বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ। সো এবং এত যে পড়াশোনা হয় ক্যাডেট কিছু পড়াশোনা করার চেয়ে বদমাইশি করে সবাই বেশি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ক্যাডেট কলেজে যাওয়ার ফান ফ্যাক্ট। আর বাকি তো 6 বছর তারপরে। আর ক্যাডেট কলেজে যাওয়ার সুবাদে যে কমিউনিটিটা পেয়েছি, যে শুধু ক্যাডেট কলেজে পড়ে না, শুধু অর্কা না, এমনকি বিদেশে গিয়েও আমি যখন প্রথম গুগলে মনে হয় একটা কনফারেন্সে গিয়েছিলাম, তখন আমাদের সিলেট ক্যাডেট কলেজে একজন ভাইকে ওরকম নক দিলাম যে ভাই আপনিও তো গুগলে শুনলাম, ও তাই নাকি, আসো চলে আসো, আড্ডা দিয়ে সাথে ওই দিনই বাসায় নিয়ে গিয়ে খাওয়ায় দাওয়ায় গল্প টল্প করে তারপরে মানে এরকম যে একটা বন্ড তৈরি হয়, আমার মনে হয় যে এটা আসলে ক্যাডেট ব্রাদারহুড, ক্যাডেট ব্রাদারহুডটা খুবই সোলস, সেম সোলস সেটাই। ভাই। লাকি যে জি ফর বিং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, উইথ দ্যাট উই ওয়ান্ট টু ফিনিশ। আমরা এখন এখানেই শেষ করতে যাচ্ছি। উই ওয়ান্ট টু ফিনিশ হিয়ার। থ্যাংক thank ইউ you ভেরি everyone. মাচ ফর Thank you. কন্ডাক্টিং দ্য হোল থিং আমরা অ্যান্ড তো ইনভাইট করার জন্য। অনেক ভুল করেছি, ভুল করে থাকলে আমরা দুঃখিত ভাই। আমি না, না। যদি কোনো কথা বলে থাকি আমি আগে থেকেই সরি ভাই। অ্যান্ড উইথ দ্যাট ফিনিশ, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।